কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্বল হবে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসিফ নজরুল আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে সে কিন্তু তুপের মুখে পড়ে জনগণের। আওয়ামী লীগের কথা যখন আসো বলো যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, তুমি তোমাকে তো আমরাই অবৈধ মানি। এদিকে আজ উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয়। ডক্টর ইউনূস গতকাল এই সিদ্ধান্ত দেওয়ার পর সবাই অ্যাকশনে নেমেছিল, আজকে আবার সবাই ধ্বংসলীলা করছে। ডক্টর ইউনূস একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনি কি দেখেছেন? আমি বললাম যে কোনটা? ওই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তাদের নিবন্ধন স্থগিত করা হয়নি, যে কোনো সময় তাদের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটা সচল করে দেওয়া হবে। এই ধরনের একটা স্টেটমেন্ট ডক্টর ইউনূস দিয়েছেন। যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নেওয়া হতে পারে, এটা নিয়ে পুরো রাষ্ট্র অস্থির হয়ে গেল। ডক্টর ইউনূসকে হটানোর ঘোষণা চলে আসলো সাংবাদিক ইলিয়াসের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে পতনের কথা বলা হচ্ছে, সবাই সমালোচনা করছে। তখন সবাইকে চমকে দিয়ে আমাদের বাংলাদেশের মিডিয়াতে নতুন আরেকটা নিউজ আসলো। রাজনীতিতে একটা অসাধারণ ঘটনা দেখতে পাচ্ছি। বিএনপিকে আগামী নির্বাচনে পরাজয়ের রাস্তা দেখিয়ে দিচ্ছে জামাত ইসলামী নিজেরাই। বাংলাদেশ চলছে, বাংলাদেশের পরিস্থিতি সামাল দিতে কার্যত নাজেহাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর এই অশান্তির মাঝেই বাংলাদেশ সরকার বলেই দিল দেশ হাতছাড়া। এদিকে হঠাৎ করেই খুলে গেল আওয়ামী লীগের কপাল। যে কোনো সময় কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূস। প্রত্যাহার করা হলো তাদের রাজনৈতিক নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রে গিয়ে এমন চাঞ্চল্যকর ঘোষণা দিলেন ডক্টর ইউনূস। আবারও ক্ষোভে ফুসে উঠেছে সারা দেশের শিক্ষার্থীরা। আওয়ামী লীগের পক্ষে এমন ঘোষণা দেওয়ায় কঠিন বিপদের মুখে ডক্টর ইউনূসের সরকার। হ্যাঁ, আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিয়ে ডক্টর ইউনূস এবার কঠিন বিপদের মুখে পড়েন। অন্যদিকে আজ আসিফ নজরুল আওয়ামী লীগকে নিয়ে কথা বলে সে নতুন একটা চক্রান্তের মুখে পড়ে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়া নিয়ে গতকাল থেকে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। ডক্টর ইউনূস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে একটা বক্তব্য দেন আওয়ামী লীগ নিয়ে এবং তিনি প্রকাশ্যে তাদের নিষেধাজ্ঞাটা তুলে দেন। এখন আমরা কি দেখতে পাচ্ছি, দেশের মধ্যে নতুন অনেক পরিস্থিতি হয়, আওয়ামী লীগ কর্মীরা জেগে উঠে তারা বিজয় মিছিল করে। অন্যদিকে দেশের যে অন্যান্য রাজনৈতিক দল বিএনপি, এনসিপি তারা প্রতিবাদ জানাচ্ছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি তারা হুঁশিয়ারি দিচ্ছে ডক্টর ইউনূসের ক্ষমতা থাকবে না বা আসিফ নজরুলের উপর অনেক প্রভাব ফেলতেছে। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কি হচ্ছে আজ সন্ধ্যার পর দেশের রাজপথে। আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উজ্জ্বল হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। আচ্ছা, প্রথমে আমি আপনাকে বলি যে আমাদের প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউটা দিয়েছেন ওইখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এত নির্বাচনে দেরি করা হচ্ছে না। কিছু মানুষের তো নির্বাচন নিয়ে সবসময় যে কোনো ব্যাপারেই পলিটিক্যাল মতানৈক্য থাকে। কেউ কেউ মনে করেছে আরও আগে নির্বাচন দিয়ে চলে গেলে ভালো হতো, কেউ কেউ আবার বলেছে সরকার, আপনারা জানেন কোনো সময় বলেছে, এটা মিথ্যা কথা না, সরকার আরও অনেকদিন থাকুক, সংস্কার করুক। কিন্তু আমার কথা হচ্ছে সরকারের ইচ্ছা কি সেটা তো আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন, যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ারে প্রথম থেকেই বিশ্বাস করতাম। আমাদের শুধু দুইটা চিন্তা ছিল যে আমরা নির্বাচনের আগে বিচারের যে দৃশ্যমান অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি সেটুকু একটু হয়ে যায়, কারণ অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক স্যাক্রিফাইস এখানে আছে। তো সেই লক্ষ্যে আমরা মনে করি বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েছে এবং আমরা আশা করছি এই আমাদের আগামী নির্বাচনের আগে আমরা কিছু কিছু বিচার কাজের কমপ্লিশন দেখে যেতে পারবো। তারপর সংস্কার কাজে আমি আপনাদের অনেকবার বলেছি, গণমাধ্যমে বলেছি, আমরা কিন্তু অনেক সংস্কার করেছি। যেমন আমি বিনয়ের সাথে বলি আপনাদের, আমার মন্ত্রণালয়টা আমার সবচেয়ে বেশি মনে থাকে জন্য বলছি, আমরা শুধু আইন মন্ত্রণালয়ে প্রায় 9 থেকে 10টা বড় ধরনের সংস্কার করেছি। যেমন আপনারা জানেন বাংলাদেশে প্রথমবারের মতো সিভিল কোর্ট আর ক্রিমিনাল কোর্টের কার্যাবলী সম্পূর্ণ আলাদা করা হয়েছে। তারপর হচ্ছে আমরা লিগ্যাল এইড সার্ভিসের সম্প্রসারণ করেছি, বাধ্যতামূলক লিগ্যাল এইডের সিআরপিসি অ্যামেন্ডমেন্ট করেছি, সিপিসি অ্যামেন্ডমেন্ট করেছি, আমরা অনলাইন বেল বন্ডের ব্যবস্থা করছি। তো আমরা আপনার স্পেসিফিক আপনার ক্রিমিনাল কোর্ট শুধু একটা কোর্ট শুধু বিচারই করবে, এই ধরনের কিছু কিছু পদক্ষেপ নিয়েছি। বিচারিক পদ সৃজন আর সরকার করবে না, এটা সুপ্রিম কোর্ট করবে, প্রধান বিচারপতি করবে, সেটা আমরা করেছি। বিচার বিভাগে আপনারা জানেন যারা কর্মচারী নিয়োগ নিয়ে দুর্নীতি হতো, কর্মচারী নিয়োগ আর জেলা পর্যায়ে হবে না, এটা বিচার প্রশাসন আছে ওনারাই করবেন, আমাদের এই জুডিশিয়াল সার্ভিস কমিশন আছেন। আমি একটু এক্সাম্পলগুলো দিলাম বোঝানোর জন্য যে অনেকে মনে করে আমরা কি ঐক্যমত কমিশন সংস্কার নিয়ে আলাপ করছি, এই জন্য কি সংস্কার কাজ কি এখন পর্যন্ত থেমে আছে কিনা? সংস্কার আমরা করছি। ঐক্যমত কমিশন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে সাথে সংবিধানে পরিবর্তন জড়িত, সংবিধানে পরিবর্তন প্রশ্ন জড়িত আছে দেখে সেখানে রাজনৈতিক দলগুলো সমঝোতা ছাড়া করা যাবে না। কিন্তু সাধারণ অধ্যাদেশ দিয়ে বা সরকারি আদেশ দিয়ে যেগুলি করা সম্ভব সেগুলি আমরা বেশ অনেক সংস্কার আমরা করে ফেলেছি। বাকি যেটা আছে সেটা ইনশাআল্লাহ ফেব্রুয়ারি আগে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করতে পারবো। আর আপনি পাহাড়ের ব্যাপারে যারা বলেছেন ভাই, অত্যন্ত বিনয়ের সাথে বলি, এটা খুব স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে আমার কোনো এক্সপার্ট নলেজ নাই, অনেক সব বিষয় তার থাকার কথা না। তবে আমি একটা জিনিস জানি, আমাদের সরকারের মধ্যে একটা প্রচণ্ড ইনক্লুসিভ একটা অ্যাটিটিউড আছে। আমরা সবাইকে নিয়ে
শান্তিতে সমৃদ্ধির সাথে নিরাপদে বাস করতে চায়। এখানে যে ভেদাভেদের বিভিন্ন দেয়াল তুলে দেওয়া হয়, আপনার পাহাড়ি বাঙালি বলে বা আপনার হিন্দু খ্রিস্টান মুসলমান বলে, আমরা যেটা বুঝি আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসাবে সবার যেমন সমান অধিকার আছে, শান্তিতে সম্প্রীতির সাথে বাস করার, নিরাপদে বাস করার অধিকারও সবার সমান আছে। এবং এটার পিছনে যারা বাধা হবে তাদেরকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মোতাবেক তাদের বিরুদ্ধে সমভাবে ব্যবস্থা নিবে এবং আমরা চেষ্টা করবো সবাই নিরাপদ থাকার জন্য। এটুকু আমি বলতে পারি। রিসেন্টলি জাতিসংঘের একটি সফরের সময় এটা বলি, এটা উনি যেটা বলেছেন থিওরিটিক্যাল একটা কথা বলেছেন। হ্যাঁ, আমি যেটুকু বুঝতে পারি, থিওরিটিক্যাল একটা কথা বলেছেন। থিওরিটিক্যালি তো যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয়, তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্বল হবে। ডক্টর ইউনূস একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনি কি দেখেছেন? আমি বললাম যে কোনটা? ওই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তাদের নিবন্ধন স্থগিত করা হয়নি, যে কোনো সময় তাদের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটা সচল করে দেওয়া হবে, এই ধরনের একটা স্টেটমেন্ট ডক্টর ইউনূস দিয়েছে। আমি বললাম যে কোথায়, আমি তো দেখি নাই। পরে দেখলাম, দেখার পরে ও একটা কথা বললো এবং আমি বিষয়গুলো ভাবলাম, ভেবে আমার মনে হলো যে ইউনূস একটা মানে চমৎকার পরিকল্পনা সাজিয়েছে। মানে আমার কাছে মনে হচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আসলাম। সেটা হলো, দেখেন এই এক বছরে বিএনপি যে অথর্ব, বিএনপি যে চুর ছেচ্চর এবং বাটপারদের একটা সংগঠন, এবং বিএনপির যে কোনো প্রকার নীতি আদর্শ নৈতিকতা নাই, এবং বিএনপির কোনো প্রকার দলীয় আদর্শ নাই, তাদের কোনো গঠনতন্ত্র নাই, তাদের মানে কোনো কিচ্ছু নাই, মানে একটা শূন্যের উপর ভাসমান দল, যেটা কিনা ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হয়েছিল জিয়াউর রহমানের মাধ্যমে। বিএনপির এই অপকর্মের কারণে গত এক বছরে বাংলাদেশের মানুষ লিটারেলি এতটাই ক্ষুব্ধ যে পারলে বিএনপিকে টেনে ছেড়ে ফেলবে, এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে বিরাজ করতেছে। তো এমত অবস্থায় বিএনপি আসলে ডক্টর ইউনূসের জন্য কতটুকু প্রভাব রাখতে পারবে কিংবা তাকে কতটুকু সেভ করতে পারবে, এটা নিয়ে ডক্টর ইউনূস যথেষ্ট সন্দিহান। সেই জায়গা থেকে তিনি হয়তো বা বিএনপিকে আর বিশ্বাস করতে পারছেন না। সেকেন্ড হলো জামাত হচ্ছে একটা স্বার্থপর দল, তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না। তারা এখনো বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, তারা এখনো বাংলাদেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায়। সো বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এরকম একটা প্রগতিশীল রাষ্ট্রে এই 4, 5, 6 বা 7 মিলিয়ন জনসংখ্যা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মতো আর কি, এই ইসলামিস্ট এই বাটপার ভণ্ড জঙ্গিদের কারণে, ধরেন বাংলাদেশে 5 মিলিয়ন বা 6 মিলিয়ন জঙ্গি আছে যারা পিনাকি ইলিয়াসের সাবস্ক্রাইবার, এদের কারণে তো পুরো এত জনসংখ্যার একটা দেশকে আপনি তাদের উপর নির্ভরশীল হতে পারবেন না। সো জামাতের উপর ডক্টর ইউনূসের সেই বিশ্বাসটুকু নেই, এবং জামাত ডক্টর ইউনূসকে ব্যবহার করছে, ডক্টর ইউনূস জামাতকে ব্যবহার করে ক্ষমতার মধ্যে টিকে আছে। সো জামাতকে দিয়ে আসলে ডক্টর ইউনূস এন্ড অফ দ্য ডেতে গিয়ে কিছু একটা পাবে সেটা বলা মুশকিল। এবং ডক্টর ইউনূস জামাতের লালন পালন কর্তা, তোষণ কর্তা কিংবা প্রশ্রয় দানকারী হিসেবে অলরেডি তিনি জঙ্গি খেতাবে ভূষিত হয়েছেন। তাকে সবাই তালেবান ডাকে, তিনি তার স্টেটমেন্ট এটাও বলেছেন, তাকে সবাই তালেবান হিসেবে চিহ্নিত করে তালেবানদের মানে প্রধান, এরকম একটা কথা তিনি বলেছেন। ইউনূস না জামায়াত না বিএনপি কাউকে বিশ্বাস করে না, কারণ ইউনূস নিজেকে এসে নিজে বিশ্বাস করেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা। এবং এনসিপি তার যে দল, এনসিপির মূলত বাংলাদেশের দ্য এন্ড, ওদের রাজনীতি শেষ হয়ে গেছে, ওরা আসলে কিছু করতে পারবে না। ফ্রিডম পার্টির মতো ভেঙে যাবে। বঙ্গবন্ধুকে 75 হত্যার পর যে ফ্রিডম পার্টি একদম জাঁকজমকপূর্ণভাবে গঠিত হয়েছিল, যারা বঙ্গবন্ধু হত্যার সাথে সম্পৃক্ত ছিল পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে, তাদের সরাসরি তত্ত্বাবধানে ফ্রিডম পার্টি হবার পরেও কয়েক বছর পর কিন্তু ফ্রিডম পার্টি একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি। এই ধরনের ফ্রিডম পার্টি ভার্সন 2 এনসিপি এটাও নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা আপনারা নির্দ্বিধায় মাথায় মানে নিতে পারেন বা লিখে রাখতে পারেন আমার এই কথাটা। এনসিপির কাছ থেকে ইউনূস কিছু প্রত্যাশা করে না, যতটুকু পারে তাদেরকে দিতে পারলে দেবে, নাহলে নাই। কারণ তাদেরকে শো করে তো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার মসনদে বসেছে, একটা কিঞ্চিত দায়বদ্ধতার জায়গা আসলে আছে। তার যে মহাপরিকল্পনা সেটা হচ্ছে ধীরে ধীরে সে আওয়ামী লীগের প্রতি শিথিল হবে। ধীরে ধীরে যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে, ততই ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির প্রতি কঠোর হবে। বিএনপির চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি, চুরি, ছিনতাই, খুন, ধর্ষণ এর যারা জড়িত এই কাজগুলোর সাথে, এদেরকে ধীরে ধীরে গ্রেফতার করবে ডক্টর ইউনূস। এটা হতে পারে -2 ফর্মুলার একটা পার্ট, কিন্তু -2 ফর্মুলার পার্ট না হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ ডক্টর ইউনূসকে সেফ এক্সিট না বিএনপি দিতে পারবে না জামায়াত দিতে পারবে। সেই জায়গা থেকে তিনি আওয়ামী লীগের মাথার উপরে ভর করবেন, এটা মোটামুটি মানে তার পরিকল্পনার মধ্যে একটা পার্ট। তো সেই জায়গা থেকে ডক্টর ইউনূস এখন আওয়ামী লীগের কার্যক্রম যাতে তার সঠিকভাবে চালাইতে পারে, রাজপথে তারা যেন সঠিকভাবে নামতে পারে, তাদের কর্মসূচি দিতে পারে, কিংবা অবাধে পুলিশ যাতে কোনো প্রকার ডিস্টার্ব না করে, সে ধরনের একটা বন্দোবস্ত করার প্রক্রিয়ার অংশ হিসাবে ডক্টর ইউনূস আজকে স্টেটমেন্ট দিয়েছেন। কার্যক্রম স্থগিত হয়, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের আওয়ামী লীগ কার্যক্রম সচল করা হতে পারে, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিশেষ নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা। অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম শুধুমাত্র নিষিদ্ধ করা হয়েছে, সেটা কিঞ্চিত সময়ের জন্য। আওয়ামী লীগের কথা যখন আসা বলো যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ, তুমি তোমাকে তো আমরাই অবৈধ মানি, তুমি আবার আমাদের কি অবৈধ করবা? তুমি যে আমাদের নিষিদ্ধ করছো সেটা তো আমরা এখনো মানিই নাই, বাংলাদেশের একটা লোকও মানে নাই, যার কারণে প্রতিনিয়ত মিছিল হচ্ছে, তুমি গ্রেপ্তার করতেছো অবৈধভাবে। এরপরে সাংবাদিকের যখন প্রশ্ন হচ্ছে নির্বাচনে কি হবে, সে তখন টেকনিকটা খেললো কি দেখেন, যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কিনা। ঠিক আছে,
তবে আওয়ামী লীগের লোক যারা আছে সকলে ভোট দিতে পারবে, কিন্তু প্রতীক থাকবে না। আরে হারামজাদা, তাহলে তুমি কেমনে কও যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দলগত আওয়ামী লীগ নিষিদ্ধ না? আওয়ামী লীগ দলগত ভাবে যদি নিষিদ্ধ না হয়, তাহলে নির্বাচন কমিশনের কিভাবে ক্ষমতা আছে প্রতীক সরায়? প্রতীক তো সরাইতে পারে না। দল তো নিষিদ্ধ নেই যে প্রতীক সরাবা, অবৈধ কাম করলাম প্রথমে। এরপরে আবার বলতেছে যে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারবে। তো ভোট প্রতীকটি যদি না থাকে আমি ভোট কেন দিতে যাব? আবার কি বললেন এবার, যে আওয়ামী লীগের 1 লক্ষ লোক আছে কিনা মনে হয় না। 1 লক্ষ লোক যদি না থাকে, এই পর্যন্ত 5.5 লাখ লোক তুমি সারা বাংলাদেশের জেলখানে আটকায় রাখছো। প্রতিদিন জেলখানের ভিতরে অত্যাচার নির্যাতন করে একের পর এক লোক মারতেছো। এই যে গতকালকে যেই সাবেক শিল্পমন্ত্রী মারা গেলেন, উনি মারা যাওয়ার পরে এলাকাতে মাইকিংটা পর্যন্ত করতে দেওয়া হয় নাই যে একটা লোক মারা গেছেন। বলা হয়েছে জানাজা ইমিডিয়েট করতে হবে। 16 ঘন্টা লাশ দেয় নাই, লাশ বাইন্দা রেখা বলছে যে লাশ নিতে কেউ আসে নাই। এরপরও ওনার জানাজায় লাখো লোকের ঢল। এই লাখো লোক সব আওয়ামী লীগ না। এই লাখো লোকের মধ্যে আম জনতা 90%, 10% আওয়ামী লীগ। যারা আওয়ামী লীগ গেছে তারাও ভয়ে গেছে, কারণ ওখান থেকেও গ্রেপ্তার করা হচ্ছে। এবং আপনার আজকে সিলেটের একজন ওসি, আপনার যদি দরকার হয় আমি সেই ডকুমেন্টসটা আপনাকে পাঠাইতে পারবো। ওসি নির্দেশ দিচ্ছেন যে প্রতিদিন অন্তত 2 জন আওয়ামী লীগের নেতা ধরতে হবে, সাথে কর্মী বাহিনীও ধরতে হবে। তো তুমি তো অবৈধ কাজ করতেছো। তুমি এখন কি আওয়ামী লীগের বৈধ? আওয়ামী লীগ তো ভাই 24 ঘন্টায় 7 দিনে 7 দিন, 24 ঘন্টায় 24 ঘন্টা, 365 দিনে আওয়ামী লীগ ওপেন। আওয়ামী লীগ তো গুপ্ত না। আওয়ামী লীগ তো মিছিল মিটিং করে ওগুলোর ফটো ভিডিও আবার ফেসবুক থেকে টোটাল মিডিয়াতে দিচ্ছে, তোমাদের সামনে মিছিল করতেছে। আওয়ামী লীগের ঠেকানোর জন্য প্রতি একজন আওয়ামী লীগের ধরলে 5,000 টাকা করে দিবা, পুলিশকে ঘোষণা দিলা, সেই অনুযায়ী থানায় থানায় টাকা পাঠাইলা। এত কিছু করার পরে ঠেকাইতে না পাইরা সাংবাদিকদের সামনে যখন ধরা খাইতেছেন, তখন বলতেছেন আপনি যে হ্যাঁ কার্যক্রম নিষিদ্ধ আছে, আমরা ছাড়তে পারবো। ওই হাত কসলায়া কসলায়া, কিসের কার্যক্রম নিষিদ্ধ? তুমি কে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করার? তুমি কে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার? আর তুমি কে আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ বাতিল করার? তোমার এসব বাতিল নিষিদ্ধ গুলো মানলে তো, আমরা কেউ মানলে তো। সুতরাং আপনারা সবাই দেখতেছি আজকে ফেসবুকে, আসলে এটা নিয়ে আমি মানে হয়তো আমার ফেসবুকে আমার বড় ভাই আছে, ছোট ভাই আছে, অনেকে আছে, এই জন্য গালি দিতে পারি নাই। নাইলে এমন গালি দিতাম যে জিন্দা পীর যেগুলো ময়রা কবরে আছে, ওই গালি শুনে ওগুলা কবর থেকে উঠা দিত। এইটা হচ্ছে যে এইটা কইরা এখন প্রপাগান্ডা যে আওয়ামী লীগ যে কোনো সময় নিষিদ্ধ উঠে যাবে আসেন। তার মানে কি জানেন, আওয়ামী লীগের পোলাপাইন্ডে আরো বাইর করো, ওপেন করো। ওপেন করলে ওদের ধরতে সুবিধা। কারণ এরপরে লাস্টের লাইনটা তিনি যা বললেন যে আগামী 3 মাস খুব ক্রুশিয়াল। ওই যে গণহত্যা চালাইতেছে এখন জেলে, গণহত্যা চালাবে রাস্তায়। সুতরাং তাদের জন্য এগুলো ক্রুশিয়াল। গতকাল থেকেই বাংলাদেশের মিডিয়া, ইউটিউব, ফেসবুক সকল জায়গায় ডক্টর ইউনূসের একটি বক্তব্য নিয়ে সগরম হয়ে আছে। আমিও একটি ভিডিও বানিয়েছিলাম যে ডক্টর ইউনূস বলেছে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো মুহূর্তে সচল করা হতে পারে। আমাকে আমার অনেক সাবস্ক্রাইবার ফেসবুকে বিভিন্ন জনে মেসেজ দিয়েছে, ভাই এই লাইনের ব্যাপারগুলো নিয়ে আপনি আরো একটু বিস্তারিত আলোচনা করেন, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কনফিউশন হচ্ছে। আজকে তাদের জন্যই আলোচনা করতে এসেছি। আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। ডক্টর ইউনূস এই সময়ে এসে এই বক্তব্য দেওয়ার মেইন কারণ কি? মেইন কারণ হচ্ছে ডক্টর ইউনূস বিএনপিকে, জামাতকে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদেরকে একটু প্রেসার দেওয়া। এখন বলতে পারেন এই কথার ভিত্তিতে কিভাবে প্রেসারে পড়বে অন্যান্য রাজনৈতিক দলগুলা। ডক্টর ইউনূস এই কথা দিয়ে বোঝাতে চেয়েছে আপনারা যদি আমার উপর বেশি চাপ প্রয়োগ করেন, আমাকে নিয়ে বেশি হাসি তামাশা করার চেষ্টা করেন, বিভিন্ন বিষয় আমাকে চাপ প্রয়োগ করে সকল বিষয় রাজি করাতে চান, আমি কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম সচল করে দিব। আর এখন বাংলাদেশের যে পরিস্থিতি, ওই পরিস্থিতি যদি আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়, ওইখানে আওয়ামী লীগের কর্মীরা সভা সমাবেশ করা শুরু করে দেওয়া হয়, সেখানে এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, ওদেরকে দমন করতে, প্রতিহত করতে যেতে পারবে? সম্ভব না। জনগণও বিএনপির সাথে, জামাতের সাথে থাকবে না, বরং আওয়ামী লীগের পাশে গিয়ে দাঁড়াবে। ডক্টর ইউনূস ভালো করেই জানেন এটা একটি প্রেসার দেওয়ার জন্য বক্তব্য। এখন বলতে পারেন তাহলে কি ডক্টর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম সচল করবে না? আমি একটা পার্টের কথা বলছি, দ্বিতীয় পার্ট আরেকটা হতে পারে, যখন কারোর সাথে খুবই বেশি শত্রুতা থাকে, আমি একেবারে তাকে পছন্দ করি না।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে যে এইখানে দেখিয়েছি আসিফ নজরুলের বক্তব্য, তারপরে আরও অনেক যে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে বা এই নিষেধাজ্ঞার বিষয়ে, এইগুলো নিয়ে মানে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।